বিসিএস লিখিত পরীক্ষার বাংলা সাহিত্যের আধুনিক যুগের আজকের ৫তম পর্বে আমরা মীর মোশাররফ হোসেন, মুনীর চৌধুরী, মোতাহের হোসেন চৌধুরী এবং রবীন্দ্রনাথ ঠাকুর সহ আরো বেশ কয়েকজন লেখকের সাহিত্যকর্মগুলো পড়ব। মানিক বন্দ্যোপাধ্যায়ের ৩টি উপন্যাসের নাম লিখুন। ৩৩তম বিসিএস এর প্রশ্ন। একটি উপন্যাস হচ্ছে জননী, যেটা ১৯৩৫ সালে প্রকাশিত হয়েছিল। আর ১৯৩৫ সালে দিবারাত্রির কাব্য উপন্যাসটিও প্রকাশিত হয়েছিল। এটা ছাড়া চতুষ্কোণ, এটাও হলো একটা উপন্যাস। তাহলে জননী, দিবারাত্রির কাব্য এবং চতুষ্কোণ। জননী এবং দিবারাত্রির কাব্য ১৯৩৫-এ, চতুষ্কোণ হচ্ছে ১৯৪৮ সালে প্রকাশিত হয়। জননী হচ্ছে একটা মনস্তাত্ত্বিক উপন্যাস, যেখানে শ্যামা নামে এক গৃহবধূর জননী সত্তার বহুবিধ আত্মপ্রকাশ এই উপন্যাসের উপজীব্য। অর্থাৎ একজন জননীকে নিয়ে এই উপন্যাসের উপজীব্যটা ছিল। দিবারাত্রির কাব্য হচ্ছে কাব্যধর্মী উপন্যাস, যেখানে অবৈধ প্রেমের রোমান্টিক গল্প দিয়ে গড়ে উঠেছে উপন্যাসের কাহিনী। উপন্যাসের চরিত্রগুলো ছিল অসুস্থ এবং বিকারগ্রস্ত, কেউ এই গল্পে সুখী নয়। চতুষ্কোণ উপন্যাসের রাজকুমার, সুদর্শন তরুণ, রিনি, ষোড়শী, মাধবী, কালী এই ৪ নারী তাকে দুর্বার আকর্ষণ করে, কিন্তু রাজকুমার কাউকে ভালোবাসে না, আবার ভোগ করার কামনাও করে না। সে মেয়েদের সাথে গল্প করে সময় কাটায়, কৌতূহলী চোখে মেয়েদের শরীরের দিকে তাকিয়ে থাকে। সে বোধহয় নিজেই বুঝতে পারে না সে নিজে কি চায়। চতুষ্কোণ, ৪ নারী। আচ্ছা, রিনি, ষোড়শী, মাধবী, কালী। ওকে। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের বৈশিষ্ট্য। বিষয়বস্তু মনোদৃষ্টির ভিন্নতার কারণে তার উপন্যাসসমূহকে প্রধানত ৩টি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে হচ্ছে পুতুল নাচের ইতিকথা এবং পদ্মা নদীর মাঝি। দ্বিতীয় ভাগে হচ্ছে চতুষ্কোণ, সরীসৃপ, অহিংসা ইত্যাদি। তৃতীয় ভাগে আছে শহরতলী, চিহ্ন, আরোগ্য ইত্যাদি। যদিও ৩ ভাগের রচনা ৩টি ভিন্ন দৃষ্টিকোণ থেকে রয়েছে, তথাপি তার মনোভঙ্গি ও জীবন গ্রহণের পদ্ধতি প্রায় অপরিবর্তিত থেকে গেছে। উপন্যাস রচনায় মানিক বন্দ্যোপাধ্যায় সত্যসন্ধানী। তার উপন্যাসে যে গভীর সত্য প্রকাশিত হয়েছে তার স্বরূপ হলো মানুষের প্রতি ভালোবাসা। বাংলা সাহিত্যে তার উপন্যাসে প্রথম সমাজের নিচতলার মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর শোনা গিয়েছে। বাংলা সাহিত্যে নরনারীর যৌন সম্পর্ক এতদিন নিষেধ বা রোমান্সের ঘেরাটোপে ঢাকা ছিল। তিনি প্রেম ও যৌনতাকে বিশ্লেষণ করেছেন বিজ্ঞান নিরাসক্ত তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে। বাংলা সাহিত্যে অস্তিত্ববাদী এবং চৈতন্য প্রবাহের লক্ষণ মুক্ত চরিত্রের তিনিই প্রথম স্রষ্টা। বাংলা উপন্যাস সাহিত্যের ধারার তার শিল্পকর্ম এক স্বতন্ত্র প্রতিভার সাক্ষ্য। পুতুল নাচের ইতিকথা উপন্যাসের উপজীব্য। কলকাতার গাওদিয়া গ্রাম এবং গ্রামের মানুষ। সুধী মহাজন গোপালের ছেলে শশী কলকাতা থেকে ডাক্তারি পাশ করে গ্রামে ফিরে আসে। পিতৃপাপের প্রায়শ্চিত্ত করতে শশী গ্রামে গরিবের দুঃখীর সেবায় আত্মনিয়োগ করে। পরাণ ঘোষের স্ত্রী কুসুম শশীকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু শশী সিদ্ধান্তহীনতায় ভোগে। একসময় কুসুম সবকিছুতে আগ্রহ হারায়। এক পর্যায়ে শশীর মনে হয় সবকিছুর মধ্যে থেকেও সেই যেন একা। এবার সে কুসুমের কাছে গেলে কুসুম তাকে ফিরিয়ে দেয়। তারপর কুসুম স্বামীসহ গাওদিয়া গ্রাম ছেড়ে বাপের বাড়ি চলে যায়। মন ভাঙা শশীও এবার গাওদিয়া গ্রাম ছেড়ে দিতে চায়, বিদেশে গিয়ে বড় ডিগ্রি নিতে চায়। কিন্তু গ্রামীণ জীবনের পরিবেশ, বৈচিত্র্য আর বাস্তবতার ডালপালা তাকে এমনভাবে আঁকড়ে ধরে যা ছেড়ে শশী বের হতে পারে না। অর্থাৎ ব্রিটিশ উপনিবেশ শাসনামলে বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের টানাপোড়েন ও অস্তিত্বের সংকট শশী চরিত্রের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। পুতুল নাচের ইতিকথাতে পুতুল আসলে কারা? উপন্যাসে আক্ষরিক অর্থে কোনো পুতুল নাচের দৃশ্য নেই, তবে মানুষের মাঝেই পুতুল যে নানাভাবে খেলা করে অথবা মানুষই পুতুল হয়ে নাচে তা স্পষ্ট। বাকি ইনফরমেশনটা আমরা উপর থেকে দিয়ে দিব। পদ্মা নদীর মাঝি উপন্যাসের উপজীব্য বর্ণনা করুন। মানিক বন্দ্যোপাধ্যায়ের মনোসমীক্ষণমূলক উপন্যাস পদ্মা নদীর মাঝি মনোসমীক্ষণমূলক, যা ১৯৩৬ সালে প্রকাশিত হয়েছিল। পদ্মার তীরবর্তী কেতুপুর গ্রামের দরিদ্র পল্লীতে বসবাসরত জেলে মাঝিদের জীবন সংগ্রামের কাহিনী নিয়ে উপন্যাসটি রচিত। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র দরিদ্র মাঝি কুবের। কুবের বিবাহিত হলেও নায়িকা মূলত তার শালিকা কপিলা। উপন্যাসের রহস্যময় চরিত্র হোসেন মিয়া। সে সাপত সংকুল ময়নাদ্বীপে একটি জমিদারি পত্তন করেছিল। মাঝিদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের সেখানে পাঠাতো। একসময় কুবেরও ময়নাদ্বীপে পাড়ি জমায়। এভাবে চলে অসহায় পদ্মা নদীর মাঝির জীবন। চিরকাল তারা এক অজ্ঞতার ধোঁয়াশার ভেতর কাটিয়ে দেয়। জেলে জীবনের দুর্দশার সমান্তরালে লেখক মানুষের আদিম প্রবৃত্তিকে ফুটিয়ে তুলেছেন। ময়নাদ্বীপে যাওয়ার সময় কুবের ও কপিলাকে নিয়ে যাওয়া আদিম প্রবৃত্তির তাড়নার ইঙ্গিত। অন্যদিকে সাম্রাজ্যবাদী শ্রেণীকে তুলে ধরেছেন হোসেন মিয়ার চরিত্র রূপায়ণে। পদ্মা নদীর মাঝিদের জীবনের ঘনিষ্ঠ বর্ণনা এবং চরিত্রের
মুখের ভাষায় আঞ্চলিক ভাষা ব্যবহারের জন্য এই উপন্যাসকে অনেকেই আঞ্চলিক উপন্যাস বলেও অভিহিত করেছেন। মাহমুদুল হকের খুব গুরুত্বপূর্ণ একটি উপন্যাস হলো জীবন আমার বোন, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন ঘটনাপঞ্জি উপন্যাসের ব্যাপ্তি না, কিন্তু এটি ১৯৭১ সাল নিয়েই রচিত। ৭ই মার্চের ভাষণের ২ দিন পূর্ব থেকে ২৫শে মার্চ পর্যন্ত উপন্যাসের ব্যাপ্তি। ব্যক্তিগত জীবনের সংকট, টানাপোড়েন, দ্বন্দ্ব, হিসাব-নিকাশ ইত্যাদি ফুটে উঠেছে খোকা নামের এক যুবকের চরিত্রের মধ্য দিয়ে। তাহলে জীবন আমার বোন মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, যেখানে হচ্ছে মার্চ মাসের ঘটনা প্রবাহ বর্ণিত আছে, এবং খোকা নামক চরিত্রটা, যুবকের জীবন কাহিনী নিয়েই হচ্ছে জীবন আমার বোন এই উপন্যাসটা রচিত। মীর মোশাররফ হোসেন 44 BCS এর প্রশ্ন। মীর মোশাররফ হোসেনের রচিত প্রধান ৩টি গ্রন্থের নাম। একটা হলো রত্নাবতী, ১৮৬৯ সালে রচিত। এটি মুসলমান সাহিত্যে রচিত প্রথম বাংলা উপন্যাস রত্নবতী। তো রত্নবতী গুজরাটের নগর রাজপুত্র মন্ত্রীপুত্রের কল্পকাহিনী অবলম্বনে রচিত উপন্যাস। ধন বড় না বিদ্যা বড়, এই বিতর্ক সমাধানই হচ্ছে এই গ্রন্থের আলোচ্য বিষয়। ১৮৮৫ থেকে ৯১ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল বিষাদ সিন্ধু, যেখানে কারবালার বিয়োগান্ত নাটক বা বিয়োগান্ত ঘটনা এর মূল উপজীব্য। এর প্রধান চরিত্র হচ্ছে এজিদ। তার কামনা বাসনাকে কেন্দ্র করেই উপন্যাসের সূচনা এবং শোচনীয় বিপর্যয়ের মাধ্যমে কাহিনীর সমাপ্তি। ১৮৯০ সালে প্রকাশিত হয় উদাসীন প্রতীকের মনের কথা, যেটি একটি মূলত আত্মজীবনীমূলক রচনা। উদাসীন প্রতীক ছদ্মনামে লিখেছেন নীলকর ক্যানির অত্যাচার ও কৃষক ভূস্বামীদের প্রতিরোধের মুখে মিস্টার ক্যানির শোচনীয় পরাজয় এই গ্রন্থের প্রধান বিষয়। তাহলে ৩টা গ্রন্থ হলো রত্নবতী, এটা একটা উপন্যাস; বিষাদ সিন্ধু, এটা হচ্ছে বিয়োগান্ত ঘটনার মূল উপজীব্য; এর উদাসীন প্রতীকের মনের কথা, এটা আত্মজীবনীমূলক রচনা। নাট্যকার মীর মোশাররফ হোসেনের পরিচয় লিখুন ৪৩তম BCS। এখানে মূলত তার নাটকগুলো সম্পর্কে একটু বলতে হবে। বসন্ত কুমারী প্রথম মুসলিম কর্তৃক রচিত নাটক। জমিদার দর্পণ ১৮৭৩ সালে রচিত। বসন্ত কুমারী হচ্ছে ১৮৭৩ সালে রচিত। বেহুলা গীতবিনয় ১৮৯৮। নিয়তি কি অবনতি ১৮৯৮। বাংলা সাহিত্যের ইতিহাসে মুসলমান রচিত প্রথম বাংলা নাটক হচ্ছে বসন্ত কুমারী নাটক, এবং এই নাটকে তার জীবনের বাস্তব অভিজ্ঞতার রূপায়ণ ঘটেছে। অধিকাংশ সময় কেটেছিল জমিদার কাছারিতে, তাই জমিদারের স্বভাব, প্রকৃতি, জীবন বৃত্তান্ত তার বিশদ রূপে জানা ছিল। ১৮৭৫ সালে প্রকাশিত হয় মীর মোশাররফ হোসেনের প্রহসন এর উপায় কি? মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতা এবং বুলো শালিকের ঘাড়েরও দুটি প্রহসনের খানিকটা প্রভাব এতে থাকলেও ভাব বিষয় ও রচনাশৈলীর দিক থেকে এটি স্বতন্ত্র। তার অন্যান্য প্রহসন হচ্ছে ভাই ভাই এই তো চাই, ফাঁস কাগজ, এর উপায় কি? বিষাদ সিন্ধুর ঐতিহাসিকতা সম্পর্কিত আলোচনা করুন ৪১তম এবং ৩৫তম BCS এর প্রশ্ন। বিষাদ সিন্ধু হচ্ছে ইতিহাস আশ্রিত উপন্যাস। কারবালার রক্তক্ষয়ী সংঘর্ষ, সপরিবারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাআলার শাহাদাতের কাহিনী বিষাদ সিন্ধুর মূল আলোচ্য বিষয়। উপন্যাসে ব্যবহৃত চরিত্রগুলো ঐতিহাসিক অস্তিত্ব সম্পর্কে সন্দেহের অবকাশ নেই। লেখক মূল ঘটনার ঐতিহাসিক সত্যতা রক্ষা করেছেন, কিন্তু ইতিহাসকে অন্ধ অনুকরণ করেননি। ইমাম হাসান হুসাইনের সঙ্গে এজিদের বিরোধ রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্বপ্রসূত, এই কথা ঐতিহাসিক সত্য। কারবালার প্রধান ঘটনাটি ইমাম হোসেন ও তার পরিজনবর্গের নির্মম হত্যাকাণ্ড, কিন্তু বিষাদ সিন্ধুতে এই ঘটনার আগের ও পরের অনেক কাহিনী সংযোজন করা হয়েছে। লেখক আবেগতাড়িত হয়ে এতে কিছু অলৌকিক ঘটনার বর্ণনা দিয়েছেন, যেগুলো ইতিহাসের আলোকে বিচার করা চলে না। তারপর মোহাম্মদ আব্দুল হাই বাংলা সাহিত্যের ইতিবৃত্তি গ্রন্থে বলেছেন, বাংলা সাহিত্যে বিষাদ সিন্ধুর অভিনব সৃষ্টি, একাধারে ইতিহাস আশ্রিত রোমান্টিক উপন্যাস ও গদ্য মহাকাব্য। উদাসীন প্রতীকের মনের কথা কার রচনা? এটি কি ধরনের সৃষ্টিকর্ম? এটা হচ্ছে ১১তম BCS এবং ৩১তম BCS আসছিল। মীর মোশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা উদাসীন প্রতীকের মনের কথা। তিনি উদাসীন প্রতীক ছদ্মনামে লিখেছেন নীলকর মিস্টার ক্যানির অত্যাচার এবং কৃষক ভূস্বামীদের প্রতিরোধের মুখে মিস্টার হতে পারে অথবা অন্য কিছু হতে পারে, ক্যানির শোচনীয় পরাজয় এই গ্রন্থের প্রধান বিষয়। বিষাদ সিন্ধুর গ্রন্থের জনপ্রিয়তার কারণ কি? ৩০তম BCS এর প্রশ্ন। এই উপন্যাসের নানা উপাদানগুলো লেখক পুঁথি সাহিত্য থেকে সংগ্রহ করেছেন। পুঁথি সাহিত্যের ইসলামের ধর্ম সম্পর্কিত স্পর্শকাতর কাহিনী সাধারণ মুসলিম পাঠকের কাছে জনপ্রিয়তার প্রধান কারণ। বিষাদ সিন্ধু গ্রন্থের নামের তাৎপর্য বুঝিয়ে দিন।
নিয়তি নির্ধারিত মানবভাগ্যের বেদনাবহ পরিণতি এই গ্রন্থের মূল সুর। জয়নবের রূপে মুগ্ধতা, পরিণামে ব্যর্থতা, তা থেকে প্রতিহিংসার আগুনে জ্বলে একে একে অসংখ্য মানুষের জীবননাশ, বিষাদ-সিন্ধুর উপন্যাসের কাহিনীকে বেদনাবিধুর করে তুলেছে। ইমাম হোসেনের মর্মান্তিক শাহাদাত বরণকে লেখক বিষাদ-সিন্ধু বা দুঃখের সাগরের সাথে তুলনা করেছেন। তাই সবকিছু মিলিয়ে এই উপন্যাসের নামকরণ সার্থক হয়েছে। এরপর মুনীর চৌধুরী 44 BCS-এ আসা প্রশ্ন, নাট্যকার মুনীর চৌধুরীর পরিচয় দিন। মুনীর চৌধুরী এদেশে আধুনিক নাটকের জনক। আধুনিকতার ধ্যান-ধারণা তার বিভিন্ন নাটকে যেমন পরিস্ফুটিত হয়েছে, তেমনি আধুনিক বিশ্ব নাটকের সাথে আমাদের পরিচয় ঘটেছে তার মাধ্যমে। সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে লেখা মানুষ, তাহলে মানুষ নাটকটা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে মুনীর চৌধুরী লেখা। আর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা কবর, পাশ্চাত্য অ্যাবসার্ড রীতিতে পৌরাণিক পুনর্নির্মাণ হচ্ছে দণ্ডকারণ্য। তাহলে দণ্ডকারণ্য হচ্ছে একটা অ্যাবসার্ড প্লে বা নাটক। পানিপথের যুদ্ধকে প্রেক্ষাপট রেখে রক্তাক্ত প্রান্তর তার নাটকের আঙ্গিকে নতুনত্ব আছে। সংলাপের রচনায় তার দক্ষতা অতুলনীয়, অসাধারণ নাটকীয়তাযুক্ত, বেগবান, বুদ্ধিদীপ্ত, বিদ্রূপ ও হাস্যরসাত্মক এই সংলাপ। মুনীর চৌধুরী মৌলিক নাটক রচনার পাশাপাশি বিদেশি নাটকের অনুবাদ করেছেন। পাশ্চাত্য নাট্যকলা সম্পর্কে বাঙালি দরকার নেই, এত কথা। পরেরটাতে যাই। মুনীর চৌধুরী কবর নাটকের বিষয়বস্তু 23তম BCS-এর প্রশ্ন। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক হচ্ছে কবর। 1953 সালে প্রথম ভাষা দিবস পালন উপলক্ষে জেলের মধ্যেই পরিবেশন জন্য রণেশ দাশগুপ্তের অনুরোধে জেলে সেই রচনা করেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষার দাবিতে 144 ধারা ভঙ্গ করে ছাত্র জনতার মিছিল বের করে। মিছিলে নির্বিচারে গুলিবর্ষণে বহু সংখ্যক লোক মারা যায়। ছিন্নভিন্ন মৃতদেহগুলো রাতারাতি কবর দিতে চায়, কিন্তু লাশগুলো জীবিতের ভূমিকায় অবতীর্ণ হয়ে সমবেত প্রতিবাদ জানায়, আমরা কবরে যাব না, আমরা বাঁচবো। বারুদের গন্ধ থাকায় এই লাশ কবর দেওয়া যাবে না বলে জানায় মুর্দা ফকির। এবং এমত অবস্থায় বিপাকে পড়ে দায়িত্বে থাকা মদ্যপ নেতা ও ইন্সপেক্টর। লাশগুলো জীবিতের ভূমিকায় অবতীর্ণ হওয়ার মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন, ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তারা মরেও অমর। রক্তাক্ত প্রান্তরের নাটকের বিষয়বস্তু লিখুন। 21তম BCS-এর প্রশ্ন। 1962 সালে রক্তাক্ত প্রান্তর এই বিখ্যাত নাটকটি রচনা করেন মুনীর চৌধুরী। পানিপথের তৃতীয় যুদ্ধ হচ্ছে এর বিষয়বস্তু। মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন আহমদ শাহ আবদালী এবং অন্যদিকে মারাঠাদের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন ইব্রাহিম কার্দি। ইব্রাহিম কার্দি জোহরা বেগমের স্বামী। জোহরা বেগম রাতের অন্ধকারে মারাঠা শিবিরে প্রবেশ করে স্বামীকে ফিরিয়ে আনতে চায়, কিন্তু ইব্রাহিম কার্দি আদর্শগত কারণে ফিরে আসতে নারাজ। কারণ ইব্রাহিম কার্দির দুঃসময়ে মারাঠারা তাকে চাকরি দিয়ে সেনাপতি বানিয়েছে। এদিকে জোহরা বেগমের পিতা মেহেদি বেগের হত্যাকারী মারাঠারা। যুদ্ধে মুসলমানরা জয়ী হলে ইব্রাহিম কার্দিকে বন্দী করা হয়। জোহরা বেগম স্বামী ইব্রাহিম কার্দির মুক্তির ফরমান নিয়ে কারাগারে গিয়ে দেখে সে মারা গেছে। রক্তাক্ত প্রান্তর নাটকের কাহিনী ইতিহাস থেকে গ্রহণ করলেও তা ঐতিহাসিক নাটক নয়। যুদ্ধের জয়-পরাজয় নির্ণয় করার পরিবর্তে নাট্যকার দৃষ্টি নিবন্ধন করেছেন ইব্রাহিম কার্দি ও জোহরা বেগমের আদর্শগত দ্বন্দ্বের রূপায়ণে। এই নাটকের বিখ্যাত উক্তি সুজা-উদ্দৌলার সংলাপ, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়, সকালে বিকালে বদলায়। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়, সকালে বিকালে বদলায়। মুনীর চৌধুরী কি জন্য বিখ্যাত? নাটকের জন্য বিখ্যাত। এছাড়াও তিনি মনির অপটিমা নামে কিবোর্ড উদ্ভাবন করেন, যা বাংলা টাইপরাইটারের জন্য খুবই ফলপ্রসূ ছিল। 1965 সালে মনির অপটিমা নামের কিবোর্ডটি তিনি উদ্ভাবন করেন এবং 1971 সালে তিনি পাকিস্তানি সামরিক বাহিনীর হাতে নিহত হন। তিনি ছিলেন একাধারে সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী, নাট্যকার, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ইত্যাদি। মোতাহের হোসেন চৌধুরী 37তম BCS-তে আসা প্রশ্ন হচ্ছে ওনার সংস্কৃত বা আপনার পরিচয় দিন। বাংলাদেশের সংস্কৃত শব্দটির সঙ্গে মোতাহের হোসেন চৌধুরীর নাম ওতপ্রোতভাবে জড়িত। তিনি সংস্কৃতি নিয়ে ভেবেছেন এবং লিখেছেন। তিনি সংস্কৃতের উপর এমন সংজ্ঞা দিয়েছেন যা আমাদের চৈতন্যে স্থান করে নিয়েছে। সংস্কৃতির সাধনাকে তিনি মনুষ্যত্বের সাধনা বলে মনে করেছেন। তার প্রবন্ধ সংকলনের নাম প্রবন্ধের সূচনা বাক্য, ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার হলো শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। ধর্ম হলো সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।
সংস্কৃতি ও একত্রী জীবন। সংস্কৃতির আসল উদ্দেশ্য অন্তরের মধ্যে একটি ব্যক্তিগত জীবন দর্শন সৃষ্টি করা। তিনি বলেন, নিজেকে বাঁচাও, নিজেকে মহান করো, সুন্দর করো, বিচিত্র করো, এই হলো কালচারের আদেশ। ব্যক্তিত্বের সাধনা সংস্কৃত সাধনার মূল ভাবনা। সংস্কৃতবান মানুষ কোনো ইজম বা মতবাদে আবদ্ধ থাকতে পারে না। মতবাদে আবদ্ধ থাকা মানে নিজের চিন্তাধারার বিকাশকে বাধাগ্রস্ত করা। মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃত কথা প্রবন্ধ সম্পর্কে লিখুন। এতক্ষণ যা পড়ছিলাম সেগুলো সংস্কৃত কথার আন্ডারে নিয়ে আসা যাবে। এছাড়া কয়েকটা উক্তি আমরা মেনশন করতে পারি। ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। তারপর রবীন্দ্রনাথ সম্পর্কে বলেন, রবীন্দ্রনাথ শুধু কবি নন, মহাপুরুষ অর্থাৎ সত্য প্রেম পরায়ণ পুরুষ। প্রগতিশীল চিন্তা সরস কর্তবাসের জন্য এই প্রত্যেকটি প্রবন্ধ উল্লেখযোগ্য। এই প্রবন্ধ সম্পর্কে অন্নদাশঙ্কর রায় বলেন, মোতাহের হোসেন চৌধুরী এই একখানি বই লিখে অমর হয়ে গেলেন। কে বলেছেন? এটা হলো অন্নদাশঙ্কর রায়। রবীন্দ্রনাথ ঠাকুর ৪৪তম বিসিএস আসছিল তার ভ্রমণ কাহিনী ভিত্তিক ৩টি গ্রন্থের নাম। রবীন্দ্রনাথ ঠাকুরের ১২ বার বিশ্বভ্রমণে বের হয়েছেন, ৩০টিরও বেশি দেশে ভ্রমণ করেছেন। তার মধ্যে তিনি যে ভ্রমণগুলো নিয়ে যে ভ্রমণ সাহিত্য রচনা করেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইউরোপ প্রবাসীর পত্র, যেটা ১৮৮১ সালে রচিত। ইউরোপ বানানটা একটু দেখতে হবে, ইউরোপ প্রবাসীর পত্র। তারপর জাপান যাত্রী ১৯১৯ সালে, এটা ১৮৮১। এটা হচ্ছে উনি ২০ বছর বয়সে ইউরোপে গিয়েছিলেন। জাপান যাত্রী হচ্ছে ১৯১৯, আর রাশিয়ার চিঠি হলো ১৯৩১, মারা যাওয়ার ১০ বছর আগে। এভাবে মনে রাখা যাবে। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বলাকা কাব্যের বিশেষত্ব ৪৪তম বিসিএস এর প্রশ্ন। আর ১০তমতেও আসছিল বলাকা কাব্যের প্রথম প্রকাশ কোন সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের গতিচেতনা বিষয়ক কাব্য, খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের গতিচেতনা বিষয়ক কাব্য হলো বলাকা, যা ১৯১৬ সালে প্রকাশিত হয়েছিল। প্রাক বলাকা কাব্যে কবির অনুভূতি ব্যক্ত হতো আবেগের মধ্য দিয়ে, কিন্তু বলাকা কাব্যে সেই অনুভূতির প্রকাশ হয়েছে বোধ ও বুদ্ধি, জ্ঞান ও অনুভবে। আগে ছিল আবেগের মধ্যে, এখন হচ্ছে বোধ, বুদ্ধি, জ্ঞান ও অনুভবে। তারপর রবীন্দ্রনাথ বলেছেন, আমার বলাকার কবিতাগুলোতেও সেই গতির কথাই বলেছি। গতির ছন্দেই বিশেষ সৌন্দর্য, গতি নিয়েই সৃষ্টি, এই চরাচর সেই বৃষ্টি বা গতির প্রবাহ। কি অপূর্ব ছন্দে এই সৃষ্টির প্রবাহ চলছে, তা দেখলে বিস্মিত হতে হয়। কবিগুরু গতির উপাসক, কবি মনে সেই গতির শুরুই স্পষ্ট হয়েছে বলাকা কাব্যে। বলাকার প্রতিটি কবিতায় কবি গতির জয়গান গেয়েছেন। তাহলে গতি বিষয়ক কাব্য বলাকা ১৯১৬ সালে প্রকাশিত হয়। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির কবি লেখকদের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দিন। ৪৩তম বিসিএস এর প্রশ্ন। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি কলকাতার জোড়াসাঁকোতে অবস্থিত। ঠাকুর পরিবারের প্রাচীন বাড়ি। ১৮০০ শতকে দ্বারকানাথ ঠাকুর অর্থাৎ তার দাদা বা রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ এটি নির্মাণ করেন। বাড়িটি বর্তমানে রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ হিসেবে ব্যবহার করা হয়। বাংলার আর্থসামাজিক পরিবর্তনের সঙ্গে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি বা ঠাকুর পরিবারের নাম ওতপ্রোতভাবে জড়িত। কবি লেখকদের মধ্যে রয়েছেন দেবেন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা, আর ছেলে হলো সত্যেন্দ্রনাথ ঠাকুর, প্রথম ভারতীয় সিভিলিয়ান, মানে হচ্ছে বড় ভাই হচ্ছে প্রথম ভারতীয় সিভিলিয়ান। জ্ঞানেন্দ্রনাথ প্রথম আধুনিক জাতীয়তাবাদী সঙ্গীতের রচয়িতা, কর্তৃত্ব দাবিদার, আর তিনি তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। জ্যোতিরঞ্জন ঠাকুর নাট্যকার, সঙ্গীতজ্ঞ, সুরকার, সম্পাদক ছিল। স্বর্ণকুমারী দেবী বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক। রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়া মহাদেশের সাহিত্যের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী। দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্র সুধীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন প্রসিদ্ধ লেখক। ঠাকুরবাড়ির মেয়েদের মধ্যে প্রথম বিএ পাশ করেন ইন্দিরা দেবী চৌধুরানী। তিনি সঙ্গীত শিল্পের লেখক ও অনুবাদক। উল্লেখ্য, ইন্দিরা দেবীর স্বামী ছিলেন প্রমোদ চৌধুরী। ইন্দিরা দেবী হচ্ছে প্রথম বিএ পাশ। ৪৩তম বিসিএস এর প্রশ্ন ছিল বাংলাদেশে রবীন্দ্রনাথ স্মৃতি বিজড়িত স্থানগুলো সম্পর্কে ধারণা দিন। দক্ষিণ দিঘি হচ্ছে খুলনার ফলতলা উপজেলায় অবস্থিত। তারপর রবি ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী হচ্ছে দক্ষিণ দিঘি গ্রামের মেয়ে। শিলাইদহ হচ্ছে বর্তমান কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায়। তিনি এখানে দীর্ঘ সময় কুটির বাড়িতে অবস্থান করেছিলেন। শাহজাদপুর সিরাজগঞ্জ জেলার একটি থানা।
পতিশর হচ্ছে নওগাঁ জেলার আত্রাই উপজেলার একটা গ্রাম। রবীন্দ্রনাথ ঠাকুরের ৩টি রূপক সাংকেতিক নাটকের নাম লিখুন। ৪১তম বিসিএস এর প্রশ্ন। ৩৪তমতে ছিল ৪টি নাটকের নাম। রূপক সাংকেতিক ৪টা নাটকের নাম হলো ডাকঘর, অচলায়তন, রক্তকরবী, কালের যাত্রা। এভাবে মনে রাখতে পারি, কালের যাত্রায় ডাকঘরগুলো এখন বর্তমানে অচল হয়ে আছে। কালের যাত্রায় ডাকঘরগুলো অচলায়তন সৃষ্টি হয়েছে এবং এছাড়াও আরেকটা আছে রক্তকরবী। তারপর ডাকঘর সম্পর্কে যদি আমরা দেখি, এটা হচ্ছে আধ্যাত্মিকতা সম্পর্কিত নাটক। ঘরে বন্দী বালক অমলের ক্ষয় অবসন্নতা এবং মৃত্যু ঘটনাই হচ্ছে নাটকের আলোচ্য বিষয়। এতে মুক্তির কথা এসেছে। অচলায়তন হলো তত্ত্বনাটক। এর মূল বিষয় হলো জড় ধর্মের সঙ্গে প্রাণ ধর্মের দ্বন্দ্ব। রক্তকরবী নাটকে রূপায়িত হয়েছে মানুষের লোভ কিভাবে জীবনের সব সৌন্দর্য ও স্বাভাবিকতাকে ধ্বংস করে মানুষকে উৎপাদনের নিছক যন্ত্রে পরিণত করে। পোস্টমাস্টার গল্পে রবীন্দ্রনাথের জীবন দর্শনটা কি? ৩৭তম বিসিএস এর প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প হলো পোস্টমাস্টার। গল্পের নায়ক চাকরির কারণে কলকাতার গ্রামে এসেছে। এখানে তার সাথে থাকে ১২-১৩ বছরের এতিম বালক রতন। খুব ইম্পর্টেন্ট চরিত্রটা। রতন দীর্ঘদিন একসঙ্গে থাকার ফলে দুজনের মধ্যে আত্মার সম্পর্ক গড়ে ওঠে। পোস্টমাস্টার বদল হয়ে অন্যত্র যাওয়ার সময় পোস্টমাস্টার ও রতনের মধ্যে অভিব্যক্তি ফুটে উঠেছে, সেটাই হচ্ছে গল্পের মূল বক্তব্য। রবীন্দ্রনাথ ঠাকুর শেষ করেছেন এক অমোঘ সত্য উচ্চারণ করে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার। এটাই হচ্ছে গল্পের জীবন। ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার। পৃথিবীতে কেউ কারো নয়, সময়ের ব্যবধানে একে অপরকে ছেড়ে চলে যেতে হয়। এটাই হচ্ছে পোস্টমাস্টার গল্পের রবীন্দ্রনাথের জীবন দর্শন। দুইটি চরিত্র, একটা হচ্ছে পোস্টমাস্টার, একটা হচ্ছে রতন বালক, এতিম বালক, বালিকা রতন, এতিম বালিকা রতন, সরি। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ৩টি ছোট গল্পের নাম লিখুন। ৩৩তম বিসিএস এর প্রশ্ন। ৩টি ছোট গল্প হলো হৈমন্তী, শাস্তি, দেনা পাওনা। হৈমন্তী গল্পটি সাধুরীতিতে উত্তম পুরুষের বর্ণনায় লেখা। গল্প কৌতুক হচ্ছে অপু গল্পের আদ্যোপান্ত বর্ণনা করেন। গল্পের কেন্দ্রীয় চরিত্র হৈমন্তী। এতে যৌতুক প্রাধান্য পেয়েছে। এতে করে সমাজের এমন কিছু দুষ্ট ক্ষত চিহ্নিত করেন রবীন্দ্রনাথ ঠাকুর, যার অন্যায় অনুশীলনের নির্মম শিকার হৈমন্তী এবং যুগে যুগে তার পিতা, তার মতো নিষ্কলঙ্ক নারীরা। অর্থাৎ যৌতুক প্রথার শিকার হৈমন্তী। আর অপু এবং হৈমন্তী হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র। শাস্তি গল্পের ছোট বউ চন্দ্রার স্বামী ছিদামের ভাই দুঃখীরামের স্ত্রী রাধাকে হত্যা করে। ছিদাম ভাইকে বাঁচানোর জন্য স্ত্রী চন্দ্রের উপর দায় চাপায়। স্বামীর দেওয়া অপবাদে বিস্মিত ও হতবিহ্বল হয় চন্দ্ররা। একসময় স্বামী সত্য প্রকাশ করে চন্দ্রকে খুনের দায় থেকে বাঁচাতে চাইলেও চন্দ্ররা বাঁচতে চায়নি। তাহলে ছিদার বউ ছিল চন্দ্রা আর দুঃখীরামের বউ ছিল রাধা সম্ভবত। তো দুঃখীরাম রাধাকে মেরে ফেলে। ছিদাম দুঃখীরামকে বাঁচানোর জন্য নিজের স্ত্রী চন্দ্রার উপর দায় চাপাই দেয়। এই হচ্ছে বিষয়। দেনা পাওনা হচ্ছে গল্পে জমিদার রায়বাহাদুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট পুত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিতে অনেক টাকা পণ করে নিরুপমার বাবা, কিন্তু পণের টাকা পুরোপুরি দিতে না পারায় শাশুড়ির নির্যাতনের শিকার হয় নিরুপমা। শেষ সম্বল বাড়ি বিক্রি করে বাবা পণের টাকা দিতে গেলে নিরুপমা বাধা দেয়। সে বলে টাকা দিয়ে লজ্জার কারণ হবে। শেষ পর্যন্ত অবহেলার নির্যাতনে নিরুপমার মৃত্যু হয়। তাহলে এটা হচ্ছে তাও যৌতুকের বিষয়, দেনা পাওনা। তারপর হৈমন্তী হচ্ছে যৌতুকের বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ৩টি কাব্যনাট্যের নাম উল্লেখ করুন। ৩১তম বিসিএস এর প্রশ্ন। একটা হচ্ছে প্রকৃতির প্রতিশোধ, আরেকটা হচ্ছে রাজা ও রানী, আরেকটা হচ্ছে বিসর্জন। এগুলো হচ্ছে কাব্যনাট্য। এখানে উল্লেখ্য হচ্ছে বিসর্জন কাব্যনাট্যের কাহিনী অবলম্বনে রাজর্ষি উপন্যাস থেকে রাজর্ষি উপন্যাস থেকে হচ্ছে বিসর্জন কাব্যনাট্যের কাহিনীটা সংগৃহীত হয়েছে, অর্থাৎ রাজর্ষি উপন্যাস থেকেই বিসর্জন নাটকটি লিখা হয়েছে। ছোট গল্পে নারী ব্যক্তিত্ব শিরোনামে একটি অনুচ্ছেদ লিখুন রবীন্দ্রনাথের ছোট গল্পে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নারীদের কঠিন জীবনের গূঢ় সত্যকে ছোট গল্পের ধারণা করে রবীন্দ্রনাথ তৎকালীন সমাজে বাস্তবতাকে মুক্ত করেছেন। প্রথম সার্থক ছোট গল্প হচ্ছে দেনা পাওনা, যেটাতে পণ প্রথার আবর্তে বলি হওয়া নিরুপমার বিবাহিত জীবনের দুঃসহ অভিজ্ঞতা কথা উল্লেখ আছে। পোস্টমাস্টার হচ্ছে রতনের, যে কিশোরী বালিকা রতনের বিপন্ন সামাজিক অবস্থার কথা উল্লেখ আছে। শাস্তি গল্পে ২ নারীর একজন খুন হয়ে অন্যজন মিথ্যা অপবাদের বোঝা ঘাড়ে নিয়ে খুনের আসামি হয়। একজন নারী খুন হয়ে যায় আর অন্যজন খুনের আসামি হয়ে
মিথ্যাবাদের বোঝা নিয়ে অপরাধী হিসেবে চিহ্নিত হয়। এরপর আর কি এগুলো স্কিপ করছি। রবীন্দ্রনাথের ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো কি কি? 28তম বিসিএস এবং 46তম বিসিএস আসছে এই প্রশ্নটা, আবার রিপিট হয়েছে। তো এটাতে বৈশিষ্ট্যগুলো জানতে চাওয়া হয়েছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কিন্তু ছোট গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে বর্ষাযাপন কবিতায় কিছু কথা লিখেছেন, যেমন হচ্ছে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়েও হইল না শেষ। এখান থেকে আপনার যে কয়টা লাইন মনে থাকবে মেনশন করে দেওয়ার চেষ্টা করবেন। বাঙালি জীবনের ছোটখাটো আশা নৈরাশ্যের দ্বন্দ্ব, আনন্দ বেদনার মৃদু স্বপ্ন কল্পনা ও সুকোমল বাস্তব স্পর্শ, অন্তরের সুকুমার কার্যবিন্যাস রবীন্দ্রনাথ গল্পগুলোতে কখনো কৌতুক স্নিগ্ধ, কখনো অশ্রুকরুণ, পরিণতিতে ক্লান্ত অঙ্গসৌষ্ঠব লাভ করেছে। তার গল্পে কয়েকটি চরিত্র ছাড়া সবাই সাধারণ নরনারী। বেশিরভাগ গল্পে রয়েছে নারী প্রধান কাহিনী এবং নারীর মনস্তত্ত্ব বিশ্লেষণ। এছাড়া বালক বালিকার চরিত্রগুলো বিশেষ সার্থকতা বহন করে। তিনি গল্পে মানুষকে মানুষ হিসেবে তুলে ধরেছেন, শ্রেণী হিসেবে নয়। তার নোবেল পুরস্কার লাভের বিষয়টা সম্পর্কে একটু লিখতে হবে, আমরা সবাই মোটামুটি জানি। 27তম বিসিএস এর প্রশ্ন। তিনি গীতাঞ্জলি রচনা করেন 1910-এ, আর ওটার ইংরেজি ট্রান্সলেশনটা উনি নিজেই করেন 1912-তে, এবং এই ট্রান্সলেশনের জন্য সংস অফারিংস এর জন্য 1913 সালে এশিয়ার প্রথম এশিয়ান হিসেবে নোবেল সাহিত্য অর্জন করেন। আর এটার ভূমিকা লিখেন ডব্লিউ.বি. ইয়েটস, অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটস। আর গীতাঞ্জলিতে 5টি ভাবধারার কবিতা লক্ষ্য করা যায়। তারপর এই কাব্যগ্রন্থে ঈশ্বর বন্দনা কোনো বিশেষ ধর্ম অনুসারে নয়, সৃষ্টির বিশালতায় সৃষ্টির প্রার্থনা নিবেদন মাত্র। এই কাব্যগ্রন্থের কবিতাগুলো ধর্ম আর দর্শনের গভীর সম্মেলন ঘটেছে। এগুলো মূলত গান এবং বেশিরভাগই সুরারূপ রবীন্দ্রনাথ নিজেই করেছেন। 24তম বিসিএস এর প্রশ্ন হচ্ছে শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ? খুব কমন একটা প্রশ্ন। শেষের কবিতা, নামের শেষে কবিতা আছে, কিন্তু এটা হচ্ছে একটা উপন্যাস। এই উপন্যাসে রবীন্দ্রনাথ 16টি কবিতা এবং 394টি কাব্যচরণ ব্যবহার করেছেন। গদ্যের যে ছন্দময়তার বেকুল বিন্যাস থাকতে পারে তা রবি ঠাকুর তার স্বভাবজাত কবিশক্তি দিয়ে দেখিয়ে দিয়েছেন এই উপন্যাসে। এই উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত ভাষা, বিষয়বস্তু, ঘটনা, পরম্পরার মাধুরতা, অস্থিসন্ধি এবং সংলাপ সবকিছুর মধ্যে রয়েছে কাব্যময়তা, তাই একে কাব্য উপন্যাসও বলা যায়। উপন্যাসের যবনিকাপাত হয়েছে একটি কবিতা দিয়ে। কালের যাত্রার ধ্বনি শুনিতে পাও, তারই রথ নিত্যই উদাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পৃষ্ঠে আধারের বক্ষ ফাটা, তারার ক্রন্দন। প্রথম লাইনটা মনে রাখুন, কালের যাত্রার ধ্বনি শুনিতে পাও। তাহলে এটা হচ্ছে শেষের কবিতার উপন্যাসটার যবনিক পথে এই কবিতাটি দিয়ে উনি শুরু করেছেন। এখানে 16টা কবিতা আছে, 394টি কাব্যচরণ। রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের নাম কি? 23তম বিসিএস এর প্রশ্ন। এটা হচ্ছে শেষ লেখা। তো শেষ লেখা হচ্ছে সর্বশেষ কাব্যগ্রন্থ। এখানে 15টি কবিতা রয়েছে। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কবিতা হলো তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি? 20তম বিসিএস এর প্রশ্ন। এটা হচ্ছে বউ ঠাকুরানীর হাট, ঐতিহাসিক উপন্যাস। তারপর হচ্ছে 1883 সালে এটা প্রকাশিত হয়। তারপর এটা সৌদামিনী দেবীকে গ্রন্থটি উৎসর্গ করেন। তারপর এই বউ ঠাকুরানীর হাট থেকে এই কাহিনী নিয়ে উনি প্রায়শ্চিত্ত নাটকটি রচনা করেন। মূলত যশোরের রাজা প্রতাপাদিত্যর সাথে বাকলার জমিদার রামচন্দ্রের বিরোধের বিষয় নিয়ে হচ্ছে এই উপন্যাসটা রচিত। বউ ঠাকুরানীর হাট ঐতিহাসিক উপন্যাস, সৌদামিনী দেবীকে গ্রন্থটি উৎসর্গ করেন, প্রায়শ্চিত্ত নাটকটি এখান থেকেই উপজীব্য নেওয়া হয়। শেষের কবিতার 3টি পংক্তি লিখুন। একটা হচ্ছে তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। মনে থাকলে লিখে যাবে, না হয় স্কিপ করতে হবে। বানুসিংহ কার ছদ্মনাম? এই ছদ্মনামে কোন গ্রন্থটি রচিত হয়? 17তম বিসিএস এর প্রশ্ন। বানুসিংহ ঠাকুর হচ্ছে বৈষ্ণব কবিদের অনুকরণে কিছু পদ রচনা করেছিলেন এই ছদ্মনামে রবীন্দ্রনাথ ঠাকুর।
তারপর এই কবিতাগুলো পরবর্তীতে 1884 সালে উনার বয়স যখন 23 বছরের মতো, তো ওই সময় হচ্ছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে প্রকাশিত হয়। তো জ্যোতিরিন্দ্র ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবীর স্মৃতির উদ্দেশ্যে তিনি এই গ্রন্থটি উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের নারী মুক্তির ভাবনা সম্পর্কে আলোকপাত করুন, পড়ে নিতে পারেন। যেমন করুণা উপন্যাসে বাবার সম্পত্তি অনধিকার, অপরিণত বয়স ইত্যাদি নিয়ে, নারী শিক্ষা, তার উত্তরাধিকার দাবি, বিধবা বিবাহ, নারীর প্রেম, এগুলো জিনিসগুলো নিয়ে চোখের বালি উপন্যাসটা। আর চতুরঙ্গ উপন্যাসে হচ্ছে নারীর প্রেম এবং তার দৈহিক আকাঙ্ক্ষার স্মৃতির মধ্য দিয়ে দামিনীকে রক্তমাংসের মানবী করে তুলেছেন। যোগাযোগ উপন্যাসে কুমুদিনীর মধ্য দিয়ে সমাজে নারীর অস্তিত্ব সংকটকে তুলে ধরেছেন। শেষের কবিতার লাবণ্যের মধ্য দিয়ে দেখিয়েছেন সচেতন নারী প্রেয় থেকে শ্রেয়র পথে যাত্রা করে। বাকিগুলো স্কিপ করছি আমি, তো আপনারা পড়ে নিতে পারেন। একই কথাগুলো এখানে রিপিটেশন আসছে সব। পুনষ্ট হচ্ছে কাব্যগ্রন্থ। তারপর রক্তকরবী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। ডাকঘর রূপক সাংকেতিক নাটক। তারপর এখানে কিছু প্রবন্ধ গ্রন্থ সম্পর্কে বলা আছে ইত্যাদি। সভ্যতার সংকট প্রবন্ধটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার সংকট। পরবর্তী পর্বে আমরা শওকত উসমান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শহীদুল্লাহ কায়সার এবং শামসুর রহমান সম্পর্কে ডিটেলস পড়ব। ধন্যবাদ।